কিরে মেঘলা, তুই এখনো রেডি হসনি কেন? এই যে যাচ্ছি, এখন রেডি হব। মা কোথায় রে? খালামণি যে কোথায় আছে জানি না তো। তুই একটু তাড়াতাড়ি রেডি হ প্লিজ। হলুদ নিয়ে আবার মেয়ের বাসায় যেতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। আরে দেরি হচ্ছে এটা আমিও জানি, কিন্তু রেডি যে হব। মায়ের কাছে আমার শাড়ি, মা না আসলে আমি কিভাবে রেডি হব বল? ভাইরে ভাই, খালামণি কোথায় শাড়ি রাখে জানিস না তুই? হ্যাঁ জানি, ওয়ার্ড্রপে রাখে। তাহলে বের করে পরে ফেল। ওয়ার্ড্রপে তালা লাগানো আছে বলত। উফ, কাজের সময় যত অকাজ। আচ্ছা তুই যা, আমি খালামণির কাছ থেকে চাবি নিয়ে আসছি। সবাই রেডি হয়ে গেছে, শুধু তুই ছাড়া। তোকে ছাড়া কেউ যাবেও না, নইলে সবাইকে নিয়ে কখন চলে যেতাম আমি। ঢং বাদ দিয়ে মাকে খুঁজে বের করে চাবি নিয়ে আয়। আমি আমার রুমে থাকবো। মেঘলার কথা শুনে আলভি তাড়াতাড়ি গেল তার খালামণিকে খুঁজতে। মেঘলা আলভি হচ্ছে একে অপরের খালাতো ভাই বোন। ওরা একে অপরের সাথে যথেষ্ট ফ্রি। আজকে হচ্ছে মেঘলার বড় ভাইয়ের বিয়ে। মেঘলার কোনো চাচাতো ফুফাতো ভাই বোন না থাকায় ওর খালাতো আর মামাতো ভাই বোনেরা মিলেই বিয়ের কাজ করছে। কনের বাড়িতে হলুদ নিয়ে যাওয়ার জন্য সবাই হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবি পরে তৈরি হয়ে গেছে। শুধু মেঘলা এখনও রেডি হয়নি। মেঘলা এতক্ষণ ওর আরেক খালাতো ভাইয়ের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল। এই জন্য রেডি হতে হতে মেঘলার এত দেরি হয়ে গেছে। এখন যখন মেঘলা রেডি হবে তখন শাড়ি খুঁজতে গিয়ে দেখে ওয়ার্ড্রপে তালা দেওয়া আছে। আর ওই তালার চাবি শুধু মেঘলার মায়ের কাছেই থাকে। এজন্য মেঘলা আশেপাশে ওর মাকে খুঁজছিল। খুঁজতে খুঁজতে সামনে পড়ে আলভি, আর তারপর আলভির সাথে কথা বলতে বলতে এত সময় পার হয়ে গেল। আলভি চলে যাওয়ার পর মেঘলা গেল নিজের রুমে। শাড়ির সাথে ম্যাচিং করে কি কি জুয়েলারি পরবে না পরবে সেগুলো বের করে রাখছিল। এমন সময় আলভি হাতে চাবি নিয়ে কোথা থেকে যেন দৌড়ে এলো আর মেঘলাকে টেনে নিয়ে গেল মেঘলার মায়ের রুমে। তারপর মায়ের রুমের ওয়ার্ড্রপ খুলে একটা হলুদ শাড়ি বের করে দিয়ে মেঘলার হাতে দিল আলভি। আলভি মেঘলাকে বলল, এই নে তোর শাড়ি, এবার 10 মিনিটের মধ্যে রেডি হয়ে বাইরে আয়। 10 মিনিটের মধ্যে কিভাবে রেডি হব? শাড়ি পরতে মিনিমাম 20টা মিনিট সময় দে। এত কিছু জানি না, 10 মিনিটের মধ্যে বাইরে না এলে তোকে ছাড়াই চলে যাব আমরা। এবার যা যা, জলদি যা। আরে আরে ধাক্কাচ্ছিস কেন? যাচ্ছি তো আমি। তারপর আলভি মেঘলাকে ধাক্কাতে ধাক্কাতে ওর রুমে নিয়ে গেল। তারপর মেঘলাকে ঘরে ঢুকানোর পরে দরজাটা টান দিয়ে দিল। মেঘলা আলভির এমন বাচ্চা ও স্বভাব দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। ও নিজে নিজেই কপালে একটা থাপ্পড় মেরে তারপর শাড়ি পরার কাজে ব্যস্ত হয়ে গেল। মেঘলা শাড়ি পরতে পারে, কিন্তু সমস্যা একটাই, সেই শাড়ি কখন যে খুলে যাবে তার কোনো গ্যারান্টি নেই। এজন্য মেঘলা সবসময় শাড়ির কুচির ওখানে বেল্ট ইউজ করে। কিন্তু আজকে যেহেতু হলুদ নিয়ে মেয়ের বাসায় যাবে, এজন্য শাড়িতে বেল্টও ইউজ করতে পারছে না। ভয়ে ভয়ে শাড়িটা পরে গহনাগাটি পরে রেডি হয়ে বাইরে গেল মেঘলা। ঘর থেকে বেরোতেই মেঘলা দেখতে পেল ওর ঘরের সামনে সিঁড়িটাকে ফুল দিয়ে সাজাচ্ছে আলভি। মেঘলাকে দেখে আলভি বলল, বাহ, মাশাল্লাহ, তো অনেক সুন্দর লাগছে। এবার চল, আমাদেরকে যেতে হবে। আলভি এভাবে টানিস না। এমনিতেই শাড়িতে বেল্ট পরিনি, কখন সে খুলে যাবে কে জানে। কি বলিস? শাড়ি খুলে গেলে কিভাবে হবে? তাহলে তুই সালোয়ার কামিজ পরতে। না না, বিয়ে বাড়িতে সবাই শাড়ি পরে যাবে, আর আমি একা সালোয়ার কামিজ পরবো? দেখিস আবার কোনো ছেলের সামনে যেন শাড়ি না খুলে যায়, তাহলে কিন্তু তোর আর বিয়ে হবে না। বিয়ে হবে না কেন? যেই ছেলের সামনে শাড়ি খুলে যাবে সেই ছেলেকেই বিয়ে করে নেব। তাহলেই ব্যাপার শেষ। বাহ, কি দারুণ বুদ্ধি তোর। যদি আমার সামনে শাড়িটা খুলে যায় তখন? তাহলে আর কি, তোকেই বিয়ে করে নেব। আসছে, আমাকে বিয়ে করার শখ কত। চল তাড়াতাড়ি নিচে, সবাই অপেক্ষা করছে। তারপর মেঘলা আর আলভি একসাথে নিচে যেতে লাগলো। কিন্তু দুঃখের বিষয় হলো যে নিচে নামার আগেই আলভির সামনেই মেঘলার শাড়ির কুচিটা দাম করে খুলে গেল। এভাবে শাড়ির কুচি খুলে যাওয়া দেখে মেঘলা
থমকে দাঁড়িয়ে গেল। তারপর মেঘলা যখন আলভির দিকে তাকালো, দেখল যে আলভি মেঘলার দিকে কটকট দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু আগে আলভি বলছিল যে শাড়িটা খুলে যাবে, কিন্তু মেঘলা মানল না। এখন সত্যি সত্যি আলভির সামনেই শাড়িটা খুলে গেল। এই অবস্থায় এখন মেঘলার কি করণীয় সেটাই মেঘলা বুঝতে পারছে না, তাই হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। আলভি মেঘলাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ রেগে গেল। তারপর মেঘলাকে বলল, 2 লাইন বেশি বুঝলে এরকমই হয়। আমি তো বললাম যে শাড়ির পেট ছাড়া আমি শাড়ি সামলাতে পারি না। তুই আমাকে আর জাস্ট 5টা মিনিট সময় দে, আমি ঠিক করে আসছি। এমনিতেই দেরি হয়ে গেছে, আবার আরও 5 মিনিট? এখন তুই আমার সাথে রুমে চল, আমি পরিয়ে দিচ্ছি শাড়ি, দেখি কিভাবে শাড়ি খুলে যায়। কি বললি? তুই শাড়ি পরিয়ে দিবি মানে? কেন, তোর কি মনে হচ্ছে আমি শাড়ি পরাতে পারি না? না, তা হবে কেন? কিন্তু তুই আমাকে শাড়ি পরিয়ে দিবি, এটা আবার কেমন কথা? সম্পর্কে আমি তো খালাতো বোন হই। গুষ্টি কিলাই তোর খালাতো বোনের। একটু আগে বলছিস না যে ছেলের সামনে শাড়ি খুলে যাবে সে ছেলেটাকেই বিয়ে করবি। এখন শাড়িটা আমার সামনে খুলেছে আর তুই আমাকে বিয়ে করবি, তার মানে আমি তোর হবু স্বামী, আর হবু স্বামীর সামনে এত ঢং করতে নেই। এই আলফি, তুই কি পাগল হয়ে গেলি? ওটা তো আমি মজা করে বলেছিলাম। কিন্তু আমি সিরিয়াসলি নিয়ে নিয়েছি, এখন চল। এই কথা বলে আলভি আবারও মেঘলাকে টানতে টানতে মেঘলার রুমে নিয়ে গেল। তারপর নিজেই মেঘলা শাড়ি পুরোটা খুলে পেটিকোটের বাঁধনটা টাইট করে আবার শুরু থেকে শাড়ি পরিয়ে দিল। এবার শাড়িতে সব কিছুই টাইট টাইট, কোনো কিছুই আর খুলে যাওয়ার ভয় নেই। মেঘলা এটা দেখে অবাক হলো আর আলভিকে থ্যাংক ইউ জানাতে চাইলো, কিন্তু আলভি একটু আগে যে কথা বলেছে তাতে মেঘলা আর কিছু বলতে পারছে না। এজন্য মেঘলা চুপ করে রইল। আলভি শাড়িটা পুরোপুরি পরিয়ে দেওয়ার পর গয়নাগাটিগুলো আবার ওপর দিয়ে দিল। সবশেষে মেঘলার মাথায় একটা চুমু খেলো আলভি। মেঘলাকে দেখতে খুবই সুন্দর লাগছে। হলুদ ফুলের গহনার সাথে হলুদ রঙের শাড়িতে যেন মেঘলাকে হলুদ পরীর মতো লাগছে। আলভি মেঘলার মাথায় চুমু খাওয়াতে মেঘলা অনেক অবাক হলো। মেঘলাকে আরও এক ধাপ অবাক করে দিয়ে এবার আলভি মেঘলার ঠোঁট দুটোতে কিস করে দিল। মেঘলা চোখ বড় বড় করে আলভির দিকে তাকিয়ে আছে, কিন্তু আলভি সেদিকে কোনো নজর না দিয়ে মেঘলার ঠোঁটের মধুসূধা পান করে যাচ্ছে। একসময় আলভি মেঘলার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে মেঘলার দিকে তাকালো। মেঘলা তখনও আলভির দিকে ঠিক সেভাবেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এটা দেখে আলভির খুব হাসি পেল। একটু মুচকি হেসে আলভি মেঘলার চোখের নিচ থেকে আঙ্গুল দিয়ে একটু কাজল নিয়ে সেই কাজলটা দিয়ে মেঘলার কোমরে একটা নজর ফোঁটা দিয়ে দিল। আলভি এভাবে মেঘলার কোমরে টাচ করাতে মেঘলা এবার আরও অবাক হয়ে গেল। আলভি মেঘলাকে বলল, এত সুন্দর লাগছে, যদি কারো নজর লেগে যায় তাই নজর লাগার আগেই নজর ফোঁটা দিয়ে দিলাম। এবার এই সুন্দর কোমরে আমি ছাড়া আর কারো নজর লাগবে না। আলফি, তোর মাথা ঠিক আছে? কি বলছিস এসব? আর কি করলি তুই এটা? কোনটার কথা বলছিস? কিস করার কথা নাকি কোমরের নজর ফোঁটা লাগানোর কথা? দুটোর কথাই বলছি। তুই এসব কেন করছিস? দোষটা আমার নয়, দোষটা তোর। এত সুন্দর করে না সাজলেও পারতি, আর আমার সামনে তোর শাড়িটা খুলে না গেলেও পারত। বাহ, শাড়ি খুলে যাওয়ার আগে যে ছেলের সামনে শাড়ি খুলবে সে ছেলেকেই বিয়ে করবি, এই কথাটা তুই না বললেও পারতি। এসবের কিছুই আমি করিনি, যা করেছিস তুই করেছিস। এখন আমাকে দোষ দিয়ে লাভ নেই, বিয়ে তো তোকে আমাকেই করতে হবে। আল্লাহ, তোর মাথার তার ছিঁড়ে গেছে। তুই পাগল হয়ে গেছিস। সর এখান থেকে, আমি যাব। এতক্ষণ না দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে বলে চিল্লাচিল্লি করছিলি, এখন তোর দেরি হচ্ছে না, তাই না? হবু বউয়ের কাছে আদর খাওয়ার সময় কোনো কাজেই দেরি হয় না। হে খোদাই, কোন বিপদে পড়লাম আমি, আমাকে বাঁচাও তুমি। একথা বলে মেঘলা আলভির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে নিচে চলে গেল। এদিকে আলভি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আজকে মেঘলা ওর নিজের কথাতেই
নিজে ফেঁসে গেছে। তারপর আলভিও নিচে গেল। সবাই মিলে হলুদের ডালা নিয়ে মেয়ের বাড়িতে পৌঁছালো। ওখানে সবাই অনেক মজা করলো। তবে লম্বা করে একটা ছেলে বারবার মেঘলার সাথে দুষ্টমি ফ্যাজলামি করছিল। ছেলেটা সম্পর্কে মেঘলার বেয়াই লাগে, এজন্যই ছেলেটা এত মজা করছে। কিন্তু মেঘলার দিকে এভাবে তাকানোতে আর মেঘলার সাথে এভাবে মজা করাতে আলভির তো রাগ উঠে যাচ্ছে। বেচারা আলভি কাউকে কিছু বলতেও পারছে না, আর নিজেও কিছু করতে পারছে না। যতই হোক, ভাইয়ের শ্বশুরবাড়ি বলে কথা, এখানে শুধু শুধু ঝামেলা পাকিয়ে লাভ কি? উল্টো আরও নিজেদের সম্মান নষ্ট। আলভি প্রথমেই ছেলেটাকে কিছু না বলে মেঘলাকে ডেকে সাইডে নিয়ে এলো। তারপর মেঘলাকে বলল, মেঘলা, ওই ছেলেটার সাথে এত কথা বলিস না, ছেলেটাকে আমার সুবিধার লাগছে না। কোন ছেলের কথা বলছিস তুই? আরে ওই যে হলুদ পাঞ্জাবি, কালো পায়জামা, চোখে আবার চশমাও আছে, যে ছেলেটা বারবার তোর সাথে ফ্যাজলামো করছে না, ওটার কথাই বলছি। কেন? আমি ওই ছেলের সাথে কথা বললে তোর কি সমস্যা? আরে তোকে বললাম তো ওই ছেলের সাথে বেশি কথা না বলতে। ছেলেটাকে আমার কাছে একদমই সুবিধের মনে হচ্ছে না। সকালে তুই আমার সাথে যে কাজটা করেছিস তারপরেও ভাবছিস আমি তোর কথা শুনে চলবো? আমি এখনই ওই ছেলের কাছে যাব আর ওর সাথে কথা বলবো। ও আমার সাথে দুষ্টুমি ফাজলামি করলেও তুই একদম আমাদের মধ্যে আসবি না। পরে কিছু হলে কিন্তু আমাকে বলতে পারবি না। কিছু হলে অন্ততপক্ষে তোকে বলতে যাব না আমি। এই কথা বলে মেঘলা আলভির কথা না শুনে আবারও ওই ছেলের দিকে গেল, গিয়ে ছেলেটার সাথে কথা বলতে শুরু করলো। ছেলেটাও এতক্ষণ ধরে মেঘলার সাথে কথা বলার চান্স খুঁজছিল। এবার যখন মেঘলা নিজে থেকেই ছেলেটার সাথে কথা বলেছে, তখন ছেলেটা আরও উৎসুক হয়ে মেঘলার সাথে ফ্যাজলামো করছে। যদিও এই ছেলের সাথে কথা বলতে মেঘলার ভালো লাগছে না, কারণ ছেলেটার চোখ দেখলেই বোঝা যাচ্ছে ছেলেটা 1 নম্বরের প্লে বয়। এজন্যই মেঘলা এর সাথে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করছে। কিন্তু আলভির সাথে জেদ করে মেঘলা ছেলেটার সাথে কথা বলেই যাচ্ছে। মেঘলা ছেলেটার সাথে কথা বলতে বলতে বারবার আলভিকেই খুঁজছিল। একটা সময় ছেলেটা হুট করে ফ্যাজলামো করে মেঘলার কোমরে হাত দিতে নেয়, কিন্তু হাত দেওয়ার আগে আলভি এসে ছেলেটার হাত ধরে ফেলে। আর ছেলেটার উদ্দেশ্যে আলভি বলে, আরে ভাই, কোথায় হাত দিতে চাচ্ছিলেন? যে কারণে সকালবেলা বেরোনোর সময় এত আদর যত্ন করে এই কোমরের নজর ফোঁটা দিয়ে দিলাম যেন কারো নজর না লাগে, তবুও আপনি এই কোমরের দিকে নজর দিচ্ছেন? এটা কিন্তু ঠিক না ভাই। এটা আমার ভাইয়ের শ্বশুরবাড়ি বলে আপনাকে বেশি কিছু বললাম না, দয়া করে এখান থেকে চলে যান। আর দ্বিতীয়বার মেঘলার সাথে কথা বলার চেষ্টা করবেন না। আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাই না, তো এখন আপনি আসতে পারেন। আলভির মুখে এমন চটাং চটাং কথা শোনার পর ছেলেটা বেশ ইতস্তত হয়ে চলে গেল। ছেলেটা কি করতে চাইছিল এটা বুঝতে পেরে লজ্জায় মেঘলার মাথা নিচু হয়ে গেল। আলভি ওকে আগে সাবধান করেছিল, কিন্তু ও নিজে থেকেই আলভির কথা শুনেনি। এখন আলভির কথাটাই সত্যি হয়েছে, তাই মেঘলা লজ্জায় আলভির দিকে এখন তাকাতে পারছে না। আলভি মেঘলার দিকে বেশ চটে আছে। মেঘলার 2 কাঁধে ধরে মেঘলাকে একটা ঝাঁকি দিয়ে আলভি বলল, বলেছিলাম না ওই ছেলেটার সঙ্গে কথা না বলতে? তখন তো আমার কথা শুনলি না। তুই কেন সব সময় আমার কথার অবাধ্য হোস বলতো? আমি আসলে বুঝতে পারিনি যে ছেলেটা এমন কিছু করতে পারে। আমি তো শুধু তোকে জ্বালানোর জন্য এরকম করেছি। আমাকে জ্বালানোর জন্য মানে? আমাকে জ্বালানোর জন্য তুই যা খুশি তাই করবি? তাছাড়া তুই কিছু করলে আমি জ্বলতে যাব কেন বল? তাহলে কেউ আমার গায়ে টাচ করতে চাইলে তুই চলে যাস কেন? কবে জ্বললাম আমি? আমি কেন জ্বলতে যাব? তাহলে এখন কি হচ্ছে শুনি? কোথা থেকে যেন পুরাপুরি একটা গন্ধ আসছে। মনে হয় সেটা তোর হৃদয় পোড়ার গন্ধ। থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলে দেবে একদম। বেয়াদব মেয়ে কোথাকার! আমাকে জ্বালানোর জন্য উনি ওই খারাপ ছেলেটার সঙ্গে কথা বলতে গেছে। ফালতু বলদ মেয়ে কোথাকার! ঢং করিস না। তুই যে কতটা জ্বলে পুড়ে আগুন হয়ে গেছিস সেটা আমি খুব ভালো বুঝতে পারছি। আচ্ছা তুই বল, তোকে কেউ টাচ করলে আমি জ্বলবো কেন?
কিসের জন্য জ্বলবো আমি? কারণ তুই আমাকে ভালোবাসিস, আর ভালোবাসার মানুষকে অন্য কেউ টাচ করলে তার কেমন অনুভূতি হয় সেটা আমি খুব ভালো করেই জানি। একটু আগে যেমন বউয়ের বোন বারবার তোর গায়ে হাত দিয়েছিল, তখন আমারও এমন জ্বলেছিল, বুঝেছিস? ও আচ্ছা, তাহলে এটা ওই সময়ের প্রতিশোধ ছিল, তাই তো? এই 1 মিনিট। আমার জ্বলছে কারণ আমি তোকে ভালোবাসি, ঠিক আছে, এই কথাটা মানলাম। কিন্তু তোর জ্বলছে কেন? তুই তো আর আমাকে ভালোবাসিস না, তাই না? তাহলে তোর কেন জ্বললো? আমি ওই ওই ইয়ে মানে, ধুর, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারবো না। আই লাভ ইউ টু। আমিও তোকে ভালোবাসি। এর জন্যেই তোকে যখন ওই মেয়েটা টাচ করছিল তখন আমার চলছিল। ব্যাস, এর চেয়ে বেশি আমি আর কিছু বলতে পারবো না। তোকে আর বলতে হবেও না রে। আমার পিচ্চি বউ কি সুন্দর আমার প্রেমে পড়ে গেছে। আচ্ছা, তুই আমার প্রেমে পড়লি কবে? পছন্দ আগে থেকে করতাম, কিন্তু আজকে সকালে প্রেমে পড়লাম। কিস করার পরে প্রেমে পড়েছিস, তাই না? হ্যাঁ তাই, কোমরের নজর ফোঁটা লাগিয়ে দেওয়ার সময়ই তোর প্রেমে পড়ে গেছিলাম। আর কিছু জানার আছে স্যার, নাকি আমি এখন যাব? আগেই কিসে যাওয়া? আগে আমাকে একটা কিস তো করে যা। ঢং করার জায়গা পাস না, তাই না? ফাজিল ছেলে, সর এখান থেকে। এই কথা বলে আলভিকে একটা ধাক্কা দিয়ে মেঘলা ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু আলভি মেঘলার হাত ধরে একটা টান দিয়ে মেঘলাকে আরও কাছে টেনে নিল। তারপর মেঘলার কোমল ঠোঁট দুটোর দিকে ক্রমশ এগিয়ে গেল। যে না আলভি মেঘলার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেবে এমন সময় কে যেন দরজার বাইরে থেকে মেঘলার নাম ধরে ডাকতে লাগলো। মেঘলা তৎক্ষণাৎ আলভিকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়ালো। একটু পর বউয়ের মা ভেতরে এসে মেঘলার সাথে বেশ কিছুক্ষণ গল্প করলো। তারপর এক এক করে আরও অনেকেই রুমের ভেতরে আসলো। সবার গল্প করা চক্করে আলভি আজকে আর মেঘলাকে কিস করতে পারল না। বিকেলের দিকে সবাই বাসায় ফিরল। তারপর আবারও সবাই বিয়ের কাজে মনোযোগ দিল। পরের দিন ছিল বিয়ে। সকাল থেকে সবাই কাজে ব্যস্ত, আর বাড়ির ছোটরা ব্যস্ত ফটোশ্যুটে। মেঘলাও কিছু কম যায় না। সুন্দর একটা শাড়ি পরে নিজে গিয়ে দাঁড়িয়ে পড়ল আলভির ক্যামেরার সামনে। ওদের সবার মধ্যে আলভি সবচেয়ে ভালো ছবি তুলতে পারে, তাই সবাই আলভির কাছেই ছবি তুলছিল। একটু পর যখন মেঘলা এসে আলভির ক্যামেরার সামনে দাঁড়ালো, তখন মেঘলাকে দেখে আলভি সবাইকে চোখ বন্ধ করতে বলল। আলভির কথা মতো সবাই হাত দিয়ে নিজেদের চোখ বন্ধ করে নিল। মেঘলা আর আলভির বিষয়ে ওদের কাজিনরা সবাই জানে। আলভি আস্তে আস্তে এগিয়ে গেল মেঘলার দিকে। মেঘলা তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছে, আর বারবার আলভিকে কাছে আসতে মানা করছে। কিন্তু কে শোনে কার কথা? আলভি সোজা গিয়ে মেঘলার ঠোঁটের দিকে আক্রমণ চালালো। বেশ কিছুক্ষণ পর মেঘলাকে ছাড়লো আলভি। তারপর সবাইকে বলল, ওকে পোলাপান, হয়ে গেছে আমাদের, এবার সবাই চোখ খোলো। আর মেঘলা শোন, তোর ঠোঁটে আর একটু লিপস্টিকও অবশিষ্ট নেই। তুই প্লিজ রুমে গিয়ে আবার একটু কষ্ট করে লিপস্টিকটা দিয়ে আয়, নইলে ছবি ভালো উঠবে না। কুত্তা, তুই আজ তো একটা হারামি। আর তোরা সবাই ওর সাথে তালে তাল মেলাচ্ছিস, তাই না? বাসার বড়রা যদি জানতে পারে তখন কি হবে ভাবতো? তুই খামোখা ওদের বকছিস কেন? ওদের কি দোষ? আর বাড়ির বড়রা জানলে আমাদের জন্য আরও সুবিধা হবে। অলরেডি 2 বছর আগেই আমার মা খালামণির কাছে আমাদের বিয়ের ব্যাপারে প্রস্তাব দিয়েছে। তারা শুধু তোর ইন্টারমিডিয়েট শেষ হওয়ার অপেক্ষা করছিল। আর এখন তো তোর ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ, অনার্সেও ভর্তি হয়ে গেছিস। তাই আমাদের বিয়ের আর বেশি দেরি নেই সোনা। কি বলছিস এসব? সত্যি নাকি? কই, আমি তো এতদিন জানতাম না। আমি সবাইকে বলেছিলাম যেন কেউ তোকে না বলে। শুধু একবার বড় ভাইয়ের বিয়েটা হয়ে যাক, তারপর 1 মাসের মধ্যে তোর আর আমার বিয়ে হয়ে যাবে। এটা আমি তোকে গ্যারান্টি দিয়ে বললাম। মিলিয়ে নিস আমার কথা। সত্যি বলছিস তুই? 1 মাসের মধ্যে আমাদের বিয়ে হয়ে যাবে? এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে? আই লাভ ইউ আলভি, আই লাভ ইউ এ লট। আই লাভ ইউ টু মাই মেঘবতী। আমার জীবনের দেখা একমাত্র স্বর্ণকেশী মেয়ে হচ্ছিস তুই। তুই এত সুন্দর কেন? হোয়াই ইউ আর সো বিউটিফুল?
আমি সুন্দর নই, তুই আমাকে ভালোবাসিস বলে তোর চোখে আমাকে সুন্দর লাগে। এই কথা বলে মেঘলা সবার সামনে আলভিকে জড়িয়ে ধরল। ছাদে শুধু ওরা সব কাজিনরাই ছিল। এভাবে ওদের দুজনকে জড়িয়ে ধরতে দেখে সবাই এক নাগাড়ে হাততালি দিতে লাগলো। দেখতে দেখতে শেষ হয়ে গেল মেঘলার বড় ভাইয়ের বিয়ে। তার কয়েক মাস পরেই মেঘলা আর আলভির বিয়ের তারিখ ঠিক হলো। যদিও আলভি 1 মাসের মধ্যেই বিয়েটা শেষ করতে বলেছিল, কিন্তু এত ধুমধাম করে ছেলের বিয়ে দেওয়ার পর মেয়ের বিয়ের জন্য এই 1 মাস সময় মেঘলার মা বাবার কাছে যথেষ্ট ছিল না। তাই বাধ্য হয়ে 3 মাস পরে বিয়েটা ঠিক করতে হলো। দেখে দেখে কেটে গেল 3 মাস। আজকে মেঘলা আর আলভির বিয়ে হলো। বাসঘরে মেঘলা মাথায় বড় একটা ঘোমটা টেনে আলভির জন্য অপেক্ষা করছিল। এমন সময় ঘরে এলো আলভি। আলভি এসেই কোনো কথা ছাড়াই মেঘলার মাথার ঘোমটাটা সরিয়ে মেঘলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মেঘলার পেটের ওপর চড়াও হয়ে বসে মেঘলাকে কিস করছিল আলভি। বেশ কিছুক্ষণ পর মেঘলার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে আলভি বলল, আজও তোর ঠোঁটে আর একটিও লিপস্টিকও অবশিষ্ট নেই মেঘলা। প্লিজ আবার একটু লিপস্টিক দিয়ে আয়। তো রঙিন ঠোঁটে কিস করতে আমার খুব ভালো লাগে। তুই এত বান্দর কেন? মানুষ বাসর ঘরে এসে বউয়ের সাথে প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে, প্রেম প্রেম ভাব জমায়, লাইট অফ করে, দুজনে দুজনকে উত্তেজিত করে, তারপর এসব করে। আর তুই এসে কোনো কথা ছাড়াই ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিলি। এটা কোন নীতিতে পড়ে রে? তোকে উত্তেজিত করার জন্য তোর সাথে মিষ্টি মিষ্টি কথা বলা বা প্রেম প্রেম ভাব জমানোর দরকার হবে না আমার। আমি একবার কিস করলে তুই এমনিতেই আমার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে যাবি। ও আচ্ছা, তাই না? সর এখান থেকে। এখন তো আমার দূরে সরার সময় না, এখন কাছে আসার সময়। লাইট অফ, রোমান্স অন। কথাটা বলেই আলভিব লাইট অফ করে দিয়ে ঝাঁপিয়ে পড়ল মেঘলার দিকে। মেঘলার পুরো শরীরে বারবার কিস করতে লাগলো আলভি। মেঘলাও আলভিকে উন্মাদের মতো কিস করতে লাগলো। একসময় আস্তে আস্তে ওরা হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। এভাবেই না হয় চলতে থাকুক ওদের ভালোবাসার গল্প। এমনই আরও ভালোবাসার গল্প পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।